পূর্ববঙ্গের লক্ষ লক্ষ হিন্দুর ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হওয়াটা অমর্ত্য সেনের চোখে বাংলাদেশের অটোমেটিক ভূমি সংস্কার। বাঙালির ইতিহাস আর হিন্দু সংস্কৃতি নিয়ে এমন নিষ্ঠুর তামাশা আর কতদিন? শুভ নববর্ষের পুণ্যলগ্নে আমরা কাটাছেঁড়া করব এই অর্থনীতিবিদের কিছু আজগুবি তত্ত্ব নিয়ে, যিনি শশাঙ্কের বঙ্গাব্দ প্রচলনকে অস্বীকার করেন এবং বঙ্গাব্দ প্রচলনের যাবতীয় কৃতিত্ব দেন মুঘল সম্রাট আকবরকে। অমর্ত্য সেন কি আসলে একজন বড় বুদ্ধিজীবী নাকি স্রেফ সনাতন সংস্কৃতি বিদ্বেষী? কি মনে হয় আপনাদের? এখনই জানান কমেন্ট করে। আকবরের জন্মের 1000 বছর আগেই যে বঙ্গাব্দের সূচনা, সেই বাংলা নববর্ষের কৃতিত্ব কেন মুঘলদের দিতে চান অমর্ত্য সেন? কেন রাজা শশাঙ্ককে মুছে দিয়ে বারবার মুঘল তোষণে মত্ত এই নোবেলজয়ী? পয়লা বৈশাখে কেবল হালখাতা নয়, হিসাব হবে অমর্ত্য সেনের সেই সব ভুলভাল আবিষ্কারের, যা দিনের পর দিন বাঙালির সংস্কৃতিকে অপমান করে আসছে। পর্দা ফাঁস করার সময় এসেছে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। শুভ নববর্ষে চারিদিকে উৎসবের মেজাজ, কিন্তু এই উৎসবের আবহেই আমাদের মনে রাখা দরকার সেই বুদ্ধিজীবীদের কথা যারা নিরন্তর বাঙালির সংস্কৃতি আর ইতিহাসকে বিকৃত করে চলেছেন, যার অগ্রভাগে রয়েছেন অমর্ত্য সেন, যাকে সিপিএম থেকে তৃণমূল সবাই অ্যাসেট মনে করে। কিন্তু এই অমর্ত্য সেনের আসল রূপটা ঠিক কি জানেন? দেশভাগের সময় ওপার বাংলার হিন্দুরা অত্যাচারিত হয়ে দলে দলে ভিটে মাটি, পুকুর, সুপারি বাগান ছেড়ে এপারে উদ্বাস্তু হয়ে আসতে বাধ্য হলেন। নোয়াখালী জেনোসাইড বা হিন্দুদের হাহাকারকে এক নিমেষে সরলীকরণ করে অমর্ত্য সেন বলেছিলেন, ওপার বাংলায় তো অটোমেটিক ভূমি সংস্কার হয়ে গিয়েছে। অর্থাৎ হিন্দুদের সম্পত্তি জবরদখল হওয়াটাকে তিনি এক বৈপ্লবিক পরিবর্তন হিসেবে গ্লোরিফাই করেছিলেন। অত্যাচারে ভিটে মাটি ছেড়ে চলে আসা নাকি জমি বন্টন? যে বঙ্গাব্দ নিয়ে আজ আমরা গর্বিত, তার কৃতিত্ব তিনি দিতে চান মুঘল সম্রাট আকবরকে। 2005 সালে প্রকাশিত দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে তিনি এই দাবিটি করেন, বঙ্গাব্দের প্রবর্তক আকবর। অথচ ইতিহাস সাক্ষী দিচ্ছে আকবরের সিংহাসনে বসার 1000 বছর আগেই বঙ্গাব্দের সূচনা হয়েছিল। গুপ্ত বংশের শাসকরা প্রচলন করেন গুপ্তাব্দ, হর্ষবর্ধন প্রচলন করেন হর্ষাব্দ। সেরকমই বঙ্গাব্দ আমাদের নিজস্ব সংস্কৃতি, যার মূলে ছিলেন রাজা শশাঙ্ক। কিন্তু অমর্ত্যবাবুকে তো মুঘল শাসন আর পূর্ববঙ্গের মৌলবাদী শক্তিকে গ্লোরিফাই করতেই হবে। তাই বাঙালির রাজাকে ছোট করে তিনি বারবার মুঘল তোষণ করে গিয়েছেন। ইতিহাসবিদ অয়ন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন, বঙ্গাব্দ নিয়ে কোনো কিছু ইতিহাস বইতে পাওয়া যায় না। আকবর সূচনা করেছিলেন বঙ্গাব্দ, এটা আসলে অমর্ত্য সেনের ছড়িয়ে দেওয়া গল্প। আসলে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের আগের জেনারেশনও যখন ছোট ছিল, যদি মনে করে দেখেন, আমরা কিন্তু পাঠ্য বইতে পড়িনি যে বঙ্গাব্দের প্রণেতা আকবর। বঙ্গাব্দের প্রণেতা কে তা নিয়ে কোনো আলোচনাই কিন্তু কোনো পাঠ্য বইতে থাকতো না, স্কুল লেভেলেও নয়, কলেজ বা ইউনিভার্সিটি লেভেলেও নয় আকবর সংক্রান্ত কোনো জিনিস। এই গল্পটা শুরু হয় অনেক পরে। এই গল্পটা শুরু করেন বা বিখ্যাত করেন মূলত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। যদিও তিনি অর্থনীতিবিদ, কিন্তু আমরা জানি যে তিনি অর্থনীতির থেকে বেশি রাজনীতি, ইতিহাস সব বিষয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি হঠাৎ করে কমেন্ট করেন যে আকবর বঙ্গাব্দের প্রচলন করেছেন, এবং তারপর থেকে এই গল্পটা বিভিন্ন জায়গায় বিখ্যাত হয়। পাঠ্যপুস্তকে কিন্তু আমরা আগে আকবর বঙ্গাব্দের প্রচলন করেছেন এটা কোথাও কিন্তু আগে ছিল না। অয়ন বন্দ্যোপাধ্যায় ইতিহাসবিদ, তিনি আরও বলছেন, আকবর তো নিরক্ষর ছিলেন, এটা আমরা সবাই জানি। এভাবে হিসাব নিকাশ করে তিনি বঙ্গাব্দ কিভাবে প্রচলন করলেন তা হতে পারে না, এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই। আকবরের মসনদে বসার 1000 বছর আগেই বঙ্গাব্দ চালু হয়েছিল। দেখুন, বঙ্গাব্দের সঙ্গে যদি আকবরের সম্পর্ক নির্ণয় করতে হয়, আমি বলবো যে একজন আদার ব্যাপারীর সঙ্গে জাহাজের যা সম্পর্ক, বঙ্গাব্দের সঙ্গেও আকবরের ঠিক তাই সম্পর্ক, অর্থাৎ কোনো সম্পর্কই নেই। কারণ আমরা জানি যে আকবর সিংহাসনে বসেছিলেন 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত, মাত্র এখনো 500 বছরও হয়নি। অথচ বঙ্গাব্দ তার প্রায় 1000 বছর আগে প্রণীত হয়েছিল, অর্থাৎ তার সঙ্গে কোনো সম্পর্কই নেই। কিন্তু এই গল্পটা, এবং আকবর, আমরা নিজেরাও জানি যে আকবর নিরক্ষর ছিলেন, কোনো ধরনের ওনার পড়াশোনার জ্ঞান ছিল না।
তো হঠাৎ করে দিল্লির মুঘল বাদশাহ আকবর একটা তার নির্দিষ্ট প্রদেশের জন্য বঙ্গাব্দ প্রণয়ন করবেন, এটা হয় না। এটা গল্পটা দেয়া হয় তার কারণ হচ্ছে তার রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমাল। টোডরমাল একজন বড় অর্থনীতিবিদ ছিলেন। তিনি দেশের বিভিন্ন অংশে রাজস্ব কালেক্ট করার জন্য, যেহেতু একটা হিসেব দরকার, তো একটা হিসেব চালু করেছিলেন। কিন্তু তার সঙ্গে বঙ্গাব্দ বা অন্যান্য কিছুর কোনো রকম যোগসূত্র নেই। যেমন আমি বললাম যে এটা এই আকবর বঙ্গাব্দের প্রণেতা, এটা শুধুমাত্র কয়েক বছর আগে চালু হওয়া এক নতুন গল্প, যার কোনো ঐতিহাসিক ভিত্তি কিন্তু নেই। রাজা শশাঙ্কই যে বঙ্গাব্দের প্রচলন করেন সে নিয়ে কি বলছেন ইতিহাসবিদ অয়ন বন্দ্যোপাধ্যায়, চলুন একবার শুনে নিই। হ্যাঁ, বঙ্গাব্দের সময়কাল থেকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমরা দেখব যে মোটামুটিভাবে 593 বা 594 খ্রিস্টাব্দ থেকে এই বঙ্গাব্দের সূচনা হয়েছিল এবং শশাঙ্কের সিংহাসনারোহণও ওই সময়কারী। তিনি ছিলেন বাংলার প্রথম সার্বভৌম সম্রাট। তো এটাই খুব স্বাভাবিক যে শশাঙ্কের সিংহাসনারোহণের সময় থেকেই বঙ্গাব্দের সূচনা হয়। আমরা যদি প্রাচীনকালে অন্যান্য বিভিন্ন যে আরো অব্দ চালু ছিল সেগুলোর কথা ভাবি, তাহলে যেমন গুপ্তাব্দ চালু হয় যখন প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসে, যেটা 320 খ্রিস্টাব্দ। তারপর হর্ষবর্ধন সিংহাসনে বসেন 606 খ্রিস্টাব্দে, তিনি চালু করেন হর্ষাব্দ। সেইভাবেই বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক তার সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে 593-94 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের সূচনা করেন। এইটাই ঐতিহাসিকভাবে সব দিক থেকে যুক্তিযুক্ত, যেহেতু এটা শশাঙ্কের সিংহাসনারোহণ, যিনি কিনা বাংলার নিজের সম্রাট ছিলেন, তার সঙ্গে এই সালটা পুরোপুরি একভাবে যায়। তো শশাঙ্কই বঙ্গাব্দের প্রণেতা ছিলেন, এটাই যুক্তিযুক্ত। এছাড়াও আমরা বিভিন্ন পুরনো বাংলার শিব মন্দিরের গাত্রে বঙ্গাব্দের উল্লেখ পাই, যে শিব মন্দিরগুলি বাংলায় আকবরের শাসনকালের অনেক আগের শিব মন্দির। অর্থাৎ আমরা এটা পরিষ্কারভাবেই বুঝতে পারি যে আকবর বা কোনো কোনো এমন কাহিনী আছে এখানে বলা হয় যে আলাউদ্দিন হুসেন শাহ বঙ্গাব্দের প্রণেতা ছিলেন, যারা অনেক পরবর্তীকালের শাসক। তাদের শাসনের অনেক আগে থেকেই বঙ্গাব্দের প্রচলন ছিল, এটা বিভিন্ন মন্দির গাত্রে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি। তারপর একটা জিনিস দেখুন যে এই যে বঙ্গাব্দর যেভাবে কাল গণনা, এটা হচ্ছে সৌর গণনা পদ্ধতি। এই সৌর গণনা পদ্ধতি কিন্তু ইসলামিক রীতিতে ছিল না, কারণ ওরা চান্দ্র গণনা পদ্ধতি অনুযায়ী গণে। কিন্তু আমরা জানি বরাহমিহিরের সূর্য সিদ্ধান্ত বিখ্যাত ভারতীয় গ্রন্থ, এবং হিন্দু রীতিতেই কিন্তু এই সৌর সিদ্ধান্ত সৌর বর্ষ অনুযায়ী গণনার একটা ইতিহাস পাওয়া যায়। আপনি বাংলার প্রত্যেকটা মাস দেখুন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, প্রত্যেকটা মাসের নাম হচ্ছে তৎসম সংস্কৃত। আপনি বাংলায় প্রত্যেকটা বার দেখুন, সোমবার থেকে রবিবার অবধি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, প্রত্যেকটা শব্দ তৎসম সংস্কৃত। এবং এই যে বারগুলোর নাম রয়েছে, এর অনেক বারের নামে হিন্দুরা দেবতার পুজো করে, নবগ্রহের পুজো করে। তো এই বারের নাম দেখেন, 12টা মাসের নাম দেখেন, তাতে এটা ওপর হিন্দু ইনফ্লুয়েন্স খুব পরিষ্কার, যেটা ভারতীয় ইনফ্লুয়েন্স। এবং শশাঙ্ক আমরা জানি শৈব ছিলেন, শিবের বড় সাধক ছিলেন। তো শশাঙ্কই যে এই বঙ্গাব্দের প্রণেতা, সেটা আমরা একদম নিশ্চিতভাবে অবশ্যই বলতে পারি। আবুল ফজলের লেখা আইনি আকবরীতে 30 পাতা জুড়ে বিশ্বের ও ভারতের বিভিন্ন বর্ষপঞ্জির কালানুক্রমিক বিবরণ রয়েছে। সব শেষে রয়েছে তারিখ-ই ইলাহি, কিন্তু বঙ্গাব্দ বা বাংলা সনের কোনো উল্লেখ সেখানে নেই। আকবর যদি সত্যিই বঙ্গাব্দ বা বাংলা সাল প্রবর্তন করতেন, তাহলে আইনি আকবরীতে তার উল্লেখ থাকবে না, এটা কি হতে পারে? দ্বিতীয়ত, আকবরের শাসনকালে মুঘল সাম্রাজ্যে বাংলা, এলাহাবাদ, অযোধ্যা, আগ্রা, পাটনা, মুলতান, কাবুল ইত্যাদি মোট 12টি সুবা ছিল। তাহলে শুধুমাত্র বাংলার জন্য পৃথকভাবে বিশেষ একটি বর্ষপঞ্জি তৈরি করতে গেলেন কেন আকবর? কই কাবুলের জন্য তো কোনো পৃথক বর্ষপঞ্জি তিনি তৈরি করেননি। তবে এসব যুক্তি একেবারেই পছন্দ নয় অমর্ত্য সেনের। আকবরকে দিনের শেষে হিরো বানাতেই হবে। ষষ্ঠ শতকের শেষ দশকে গুপ্ত সাম্রাজ্যের সামন্ত রাজা শশাঙ্ক নিজেকে বঙ্গের স্বাধীন সার্বভৌম শাসক হিসেবে ঘোষণা করেন। মহারাজা শশাঙ্ক স্বাধীন নৃপতি হিসেবে তাঁর শাসনকালের সূচনাকে স্মরণীয় করে রাখতে সূর্য সিদ্ধান্ত ভিত্তিক বর্ষপঞ্জি অনুসারে বঙ্গাব্দের প্রচলন করেন। বিশেষজ্ঞরা বলছেন সৌর বিজ্ঞান ভিত্তিক গাণিতিক হিসাবে 594 খ্রিস্টাব্দই বঙ্গাব্দের আদিবিন্দু, যা প্রচলন করেন শশাঙ্ক।
বাংলার কৃষ্টি, সংস্কৃতি আর ইতিহাসকে বারবার এভাবে অপমান করছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেনের এই তত্ত্বগুলো নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর বাঙালির প্রকৃত ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাইকে শুভ নববর্ষ।